বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অন্যতম ত্রুটি হলো এটা হলো টপ হ্যাভি। মনে করা হয় যে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ যেখান থেকেই ছাত্ররা আসুক না কেন, বিশ্ববিদ্যালয়ে বা টার্সিয়ারি এডুকেশনে তারা যখন প্রবেশ করবে তাদেরকে আমরা মানুষ করে ফেলতে পারবো। কিন্তু এই ধরনের তত্ত্ব বা এই ধরনের অবস্থা আমরা উন্নত বিশ্বে দেখতে পাচ্ছি না। প্রাইভেট পাবলিক ভেদাভেদ করবার কোনো সুযোগ নেই। যেমন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তো পাবলিক বিশ্ববিদ্যালয় নয়, বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে যারা আমেরিকায়, জার্মানিতে, এমনকি যুক্তরাজ্যে তারা অনেক পাবলিক ইউনিভার্সিটির চেয়ে ভালো করেছে। আমরা যখন শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন বাংলাদেশে কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছিল না। তখন বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ছিল 6টি। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষা প্রদান করা হতো। আর বিশেষায়িত শিক্ষার ক্ষেত্রে ছিল বুয়েট এবং বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। 90 দশকের শুরুতে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে নূতন যে মাত্রা যোগ হয়েছে সেটা হলো প্রাইভেট ইউনিভার্সিটি। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। 90-এর দশকে প্রথম জেনারেশন প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো ছিল তারা এখন অনেক ভালো করছে এবং তাদের শিক্ষার্থীর সংখ্যাও অনেক। তবে আমি এতটুকুই বলবো যে বাংলাদেশ যেহেতু একটি উন্নয়নকামী দেশ, আমরা এখনও উন্নত দেশে পরিণত হতে পারিনি। আমাদের বাংলাদেশের গড় মাথাপিছু আয় $2700 কাছাকাছি। তো সেই ক্ষেত্রে আমি এখনও মনে করি যে পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় দুই ধরনের বিশ্ববিদ্যালয়েরই সমান তালে শিক্ষাক্ষেত্রে অবদান রাখবার সুযোগ রয়েছে। আমাদের বাংলাদেশের জনসংখ্যা 18 কোটি। তো এই যে বিশাল জনগোষ্ঠীর দেশকে আমি কোনো মতেই ক্ষুদ্র দেশ বলে অভিহিত করব না। বাংলাদেশ অবশ্যম্ভাবীভাবে একটি বড় দেশ এবং এই দেশের মানুষের ডিসপোজেবল ইনকাম যেভাবে বেড়ে চলেছে, কেবলমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের পক্ষে আমাদের বাংলাদেশের উচ্চশিক্ষার চাহিদা যোগান দেয়া এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। এবং সেই প্রেক্ষাপটেই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো পাবলিক ইউনিভার্সিটির সাথে বিশেষ করে কর্মমুখী শিক্ষা প্রদানের ক্ষেত্রে এক ধরনের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে এবং দুই ধরনের বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই প্রতিযোগিতা যদি সুস্থ প্রতিযোগিতা হয় তাহলে মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে এটি একটি ইতিবাচক ঘটনা বলেই আমি দেখব। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অন্যতম ত্রুটি হলো এটা হলো টপ হ্যাভি। মনে করা হয় যে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ যেখান থেকেই ছাত্ররা আসুক না কেন, বিশ্ববিদ্যালয়ে বা টার্সিয়ারি এডুকেশনে তারা যখন প্রবেশ করবে তাদেরকে আমরা মানুষ করে ফেলতে পারবো। কিন্তু এই ধরনের তত্ত্ব বা এই ধরনের অবস্থা আমরা উন্নত বিশ্বে দেখতে পাচ্ছি না। গ্রাম পর্যায়ে কলেজগুলোতে যেখানে অনার্স প্রোগ্রাম এবং মাস্টার্স প্রোগ্রাম খোলা হয়েছে, সেই ক্ষেত্রে ওই প্রোগ্রামগুলোতে শিক্ষাদানের জন্য উপযুক্ত শিক্ষক পাওয়া যাচ্ছে না। তো সুতরাং এই যে একটি অসুবিধা তৈরি হয়েছে, আমাদের বিভিন্ন কলেজ পর্যায়ের প্রতিষ্ঠান থেকে যারা আন্ডারগ্রেড এবং মাস্টার্স করে বের হচ্ছে, এদের একটা বিশাল অংশই কিন্তু বেকার থেকে যাচ্ছে। তাদেরকে হয় কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আবার মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে হচ্ছে, ভর্তি হয়ে ডিগ্রি নিয়ে কর্মক্ষেত্রে প্রবেশের জন্য প্রতিযোগিতায় লিপ্ত হতে যাচ্ছে। গবেষণা হলো বিশ্ববিদ্যালয়গুলোর অবিচ্ছেদ্য একটা অংশ। একটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে তফাৎ হলো এই যে কলেজ তারা যে নলেজগুলো ইতিমধ্যেই বাজারে বিদ্যমান সেগুলো ছাত্রদেরকে পাঠদানের মাধ্যমে অবহিত করবে, আর বিশ্ববিদ্যালয়ের কাজ হলো কেবলমাত্র পাঠদান নয়, একই সাথে জ্ঞান সৃষ্টি করা। জ্ঞান সৃষ্টি করার জন্যে বিশ্ববিদ্যালয়গুলোকে অবশ্যই মনোযোগী হতে হবে। আমরা যদি জাপানের কথা চিন্তা করি, আমরা যদি চীনের কথা চিন্তা করি, তাদের দেশের অর্থনীতি, তাদের দেশের জনগণের জীবন মান উন্নয়ন এইসব ক্ষেত্রে নিয়ামকের ভূমিকা পালন করেছে উন্নত গবেষণা। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এখানে প্রাইভেট পাবলিক ভেদাভেদ করবার কোনো সুযোগ নেই। যেমন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তো পাবলিক বিশ্ববিদ্যালয় নয়,
বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে যারা আমেরিকায়, জার্মানিতে, এমনকি যুক্তরাজ্যে তারা অনেক পাবলিক ইউনিভার্সিটির চেয়ে ভালো করেছে। যদি বাংলাদেশের কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় সেই ধরনের সক্ষমতা অর্জন করে, তাদের যদি রিসার্চের সে অবকাঠামো থাকে, তাদের যদি এন্ডাওমেন্ট ফান্ড থাকে রিসার্চ করবার জন্যে, তাহলে নিঃসন্দেহে তারা তাদের যে কোনো যে ডিপার্টমেন্ট সক্ষমতা অর্জন করেছে সেখানে এমফিল এবং পিএইচডি পর্যায়ে ছাত্র ভর্তি করাতে পারে। এবং আমার মনে হয় যে এই ক্ষেত্রে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন একটা ভূমিকা পালন করতে পারে এবং তাদেরকে অবশ্যই এই ক্ষেত্রে অত্যন্ত সূক্ষ্মভাবে ওই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা কতটুকু আছে সেটা পরীক্ষা করতে হবে। তারা যদি যাচাই বাছাই করে দেখেন যে কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় এমফিল বা পিএইচডি পর্যায়ে শিক্ষাদানে যোগ্যতা অর্জন করেছে, সক্ষমতা অর্জন করেছে, নিশ্চয়ই ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন সদয় বিবেচনায় বিষয়টা নিতে পারেন। আপনাদের শুভকামনা রইল। তবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেহেতু আমরা একটা নির্দিষ্ট নিয়ম কানুন অনুসরণ করে ভর্তি করাই, তো সেই ক্ষেত্রে উৎসব করার কোনো সুযোগ নেই। কেননা এখন পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটি আসনের জন্যে 7 জন, 10 জন, 20 জন, 30 জন, কোনো কোনো বিভাগে 100 জন ছাত্র প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়। ঠিক আছে, তো সুতরাং সেখানে ভর্তির ক্ষেত্রে সবচেয়ে ভালো ছাত্রদেরকেই পাওয়া যায়। তবে আমি 5 বছর একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কাজ করেছি, প্রথম প্রো ভাইস চ্যান্সেলর হিসাবে, পরে ভাইস চ্যান্সেলর হিসাবে। তো সেখানে আমরা দেখতে পাই যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর আয়ের একমাত্র উৎস হলো ছাত্রদের টিউশন ফি। তো সুতরাং সেই জন্যে বড় বড় হাতে গোনা কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি বিশ্ববিদ্যালয়গুলো তাদেরকে সবসময় উৎকণ্ঠায় থাকতে হয় যে প্রত্যেক সেমিস্টারে কী পরিমাণ ছাত্র ভর্তি হলো। তো সেই দৃষ্টিকোণ থেকে যে বিশ্ববিদ্যালয়গুলো ভবিষ্যতে নেতৃত্ব দেবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে, তাদের মধ্যে হয়তো এমন কোনো বিশ্ববিদ্যালয় আছে যারা আজকে ছোট কিন্তু কালকে বড় হতে পারে, তাদের জন্য শুভকামনা রইল। এবং আমরা আশা করি যে প্রত্যেকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেগুলো বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন পেয়েছে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যে যে শর্তগুলো আছে পূরণ করতে পেরেছে, তারা যাতে অবশ্যই সাস্টেইনেবিলিটি, সক্ষমতা অথবা তারা যাতে দীর্ঘদিন পর্যন্ত সাস্টেইন থাকতে পারে এবং আমাদের শিক্ষাক্ষেত্রে অবদান রাখতে পারে, সে আশাবাদ আমি ব্যক্ত করছি। কালবেলার ভর্তি উৎসব সফল হোক।